মহাবিশ্বের কি কোনো প্রোগ্রামার আছে? কেন আমাদের অস্তিত্বের জন্য এত বিলিয়ন গ্রহ, নক্ষত্র এবং ছায়াপথের অপচয়? কেন এত বিশাল গ্যালাকটিক ক্লাস্টার অথবা সুপার ক্লাস্টার? মহাবিশ্বের ফোর্স ফিল্ড এবং পরমাণুর আড়ালে কেউ কি লুকিয়ে আছে? কিভাবে এই অসীম জটিল মহাবিশ্ব শূন্য থেকে তৈরি হতে পারে? আমরা কি কেবল পদার্থবিদ্যার সূত্রের প্রভাব? জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স তার দ্য গড ডিলুশন বইতে প্রশ্ন করেছিলেন, মহাবিশ্বের যদি কোনো ডিজাইনার থাকে তবে তাকে কে ডিজাইন করেছিল? 1988 সালে স্টিফেন হকিং তার দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশ করেছিলেন। এই বইতে তিনি দাবি করেছিলেন, মহাবিশ্ব এত সংক্ষিপ্ত সময়ের ভেতর তৈরি হয়েছিল, ঈশ্বর সময়ই পায়নি এটি শুরু করার। তিনি বলেছিলেন, মাধ্যাকর্ষণের নিয়মের মতো এক সেট নিয়ম শূন্য থেকেই মহাবিশ্ব তৈরি করেছে। হকিং ব্যাখ্যা করেছিলেন, শূন্যতা একেবারে ফাঁকা নয়, এটি এমন এক অবস্থা যেখানে কোনো বস্তু নেই, কিন্তু পদার্থবিদ্যার আইন বিদ্যমান। তিনি বলেছিলেন, মহাবিশ্ব তৈরি হওয়ার আগে কোনো বস্তু অথবা সময়ের অস্তিত্ব না থাকলেও কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং মাধ্যাকর্ষণের আইন কার্যকর ছিল। 2010 সালে রিচার্ড ডকিন্স স্টিফেন হকিংয়ের সাথে দেখা করেছিলেন। তিনি তাকে প্রশ্ন করেছিলেন, What happened before the origin of space and time? In Newton's theory, time was separate from space and ran from the infinite past to the infinite future. However, Newton's theory was superseded by Einstein's general theory of relativity. This allowed the beginning of the universe to be like the South Pole, with degrees of latitude playing the role of time. Asking for a time before the beginning would be like asking for a point south of the South Pole. কিন্তু 3 বডি প্রবলেম সিরিজ আমাদের এই ধারণাটি পরিবর্তন করে দেয়। এই সিরিজ লিখেছিলেন চাইনিজ সায়েন্স ফিকশন লেখক লিউ সিক্সিন। এই সিরিজে একটি এলিয়েন সভ্যতা দেখানো হয়েছিল যাদের নাম ট্রাইসোলারিয়ান। এই সভ্যতা ক্ষুদ্র একটি প্রোটন থেকে ঈশ্বরকে বের করে আনে। আপনি আমার কথাটি শুনে হয়তো বিস্মিত হতে পারেন, প্রশ্ন করতে পারেন কিভাবে? এই কাজটি করার জন্য তারা ক্ষুদ্র একটি প্রোটনকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পার্টিকেল অ্যাক্সিলারেটর তৈরি করেছিল। পার্টিকেল অ্যাক্সিলারেটর দিয়ে তারা প্রোটনের ভেতর অকল্পনীয় পরিমাণ শক্তি ইনজেক্ট করেছিল। প্রোটনটি প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। তারা প্রোটনকে ফাটিয়ে হায়ার ডাইমেনশন বের করে আনে। হায়ার ডাইমেনশন বের হয়ে আসার পর এটি সমস্ত মহাকাশ দখল করে ফেলে। মহাবিশ্ব অন্ধকার হয়ে যায়। আকস্মিক মহাকাশ একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটারে পরিণত হয়। মহাকাশে আমরা ম্যাট্রিক্স মুভির মতো বিভিন্ন জটিল কম্পিউটার কোড দেখতে পাই। প্রোটন সেলফ কনশাস হয়ে ওঠে। প্রোটনটি তাদের সাথে কথা বলে। তারা এর নাম রেখেছিল সোফন। তারা প্রোটনটিকে তার বাস্তব আকারে ফিরে যেতে বলে। প্রোটন তার বাস্তব আকারে ফিরে আসে। এই প্রোটনটি কোয়ান্টাম স্তর থেকে এনটেঙ্গল ছিল। তারা প্রোটনের একটি কপি পৃথিবীতে পাঠিয়েছিল। প্রোটন আমাদের গ্রহের সব কিছু দেখতে পেত। ত্রিমাত্রিক জগৎ থেকে দ্বিমাত্রিক জগতে যেমন কোনো কিছু গোপন নয়, 11 মাত্রিক প্রোটনের কাছে আমাদের পৃথিবীর কোনো তথ্যই গোপন ছিল না। তবে এই প্রোটন
ট্রাইসোলারিয়ানদের গুপ্তচর ছিল। গল্পের শুরুতে একজন ফিজিক্সের প্রফেসরকে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়ানোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তাদের মতে আইনস্টাইনের থিওরি পারমাণবিক বোমা তৈরি করেছে এবং ঈশ্বরকে অস্বীকার করেছে। এভাবে পৃথিবীর অসংখ্য বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু হয় এই সিরিজে। কোনো বিজ্ঞানী মহাবিশ্বের কোনো একটি সিক্রেট জেনে যাওয়ার পর ট্রাইসোলারিয়ানরা সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করত। পৃথিবীর মানুষ তাই দেখত যা সে তাদের দেখাতে চেয়েছিল, তবে প্রোটনটি তাদের মন পড়তে পারত না। এখন প্রশ্ন হলো, মহাবিশ্বে কি এমন কোনো প্রোটনের অস্তিত্ব সম্ভব যেটি স্টিফেন হকিংকে প্যারালাইজড করেছিল, অথবা আইনস্টাইনের ব্রেন ইউনিফাইড থিওরির অনুসন্ধানে হস্তক্ষেপ করেছিল? স্ট্রিং থিওরি অনুসারে প্রতিটি কণা এক একটি ভাইব্রেশন। পারমাণবিক কণার ভেতর এক প্রকার একমাত্রিক ফিলামেন্ট বা তার থাকে, আর এই ফিলামেন্ট 11 মাত্রিক স্থানকালে কম্পন করে। আপনি যদি একটি প্রোটনকে পার্টিকেল অ্যাক্সিলারেটর দিয়ে প্রচণ্ড শক্তিতে আঘাত করেন, তাত্ত্বিকভাবে তার ভেতর থেকে 11 মাত্রিক স্থানকাল বের করে আনা সম্ভব। মিচিও কাকু বলেছিলেন, So, believe it or not, we now have a candidate for the mind of God that Albert Einstein wrote about for the last 30 years of his life. The mind of God in this picture would be cosmic music resonating throughout 11-dimensional hyperspace. এখন প্রশ্ন হলো, আপনি কি একটি প্রোটন থেকে সুপার ইন্টেলিজেন্ট ঈশ্বরকে বের করে আনতে পারবেন? এটি একটি গুরুতর প্রশ্নের জন্ম দেয়। মহাবিশ্বের কি কোনো মন আছে? ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্কো ভেজা এবং নিউরোসায়েন্টিস্ট আলবার্টো ফেলাটি একটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তারা দাবি করেছিলেন কসমিক ওয়েভ এবং মানুষের মস্তিষ্কের কানেক্টমের মধ্যে সামঞ্জস্য আছে। এখন প্রশ্ন হলো, আমরা কি কোনো এলিয়েনের মস্তিষ্কে বাস করি, অথবা মহাবিশ্ব নিজেই একটি ব্রেন? আমাদের মহাবিশ্বে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। গ্যালাক্সিগুলো মহাবিশ্বের এক এক প্রান্তে এক একভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অথবা তারা ইউনিফর্ম নয়। মহাকর্ষের প্রভাবে তারা কোথাও ক্লাস্টার অথবা সুপার ক্লাস্টার তৈরি করে রেখেছে। দুটি ক্লাস্টারের মাঝে গ্যালাক্সি এবং ডার্ক ম্যাটার পুঞ্জীভূত হয়ে বিশাল বিশাল ফিলামেন্ট তৈরি করে। এক একটি গ্যালাকটিক ফিলামেন্ট কয়েকশো লাইট ইয়ার্স পর্যন্ত বিস্তৃত। এই মহাজাগতিক ওয়েভ দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো। অন্য কথায়, মহাবিশ্বে বস্তুর ডিস্ট্রিবিউশন এবং মানুষের মস্তিষ্কের কানেক্টম প্রায় একই। কানেক্টম হলো মানব মস্তিষ্কের নার্ভ কানেকশন। মানুষের মস্তিষ্কের নিউরনও ক্লাস্টার তৈরি করে, তারা অ্যাক্সন দ্বারা একে অন্যের সাথে সংযুক্ত হয়, আর এই দীর্ঘ নার্ভ ফাইবার এক নিউরন থেকে অন্য নিউরনে ইলেকট্রিক্যাল সিগন্যাল বহন করে নিয়ে যায়। কিন্তু আমাদের মস্তিষ্কের সাথে মহাবিশ্বের একটি বিশেষ পার্থক্য আছে। মস্তিষ্কের একটি নিউরন থেকে অন্য নিউরনে প্রতি সেকেন্ডে 5 থেকে 10টি সিগন্যাল যায়। 80% সিগন্যালের দূরত্ব 1 মিলিমিটার। প্রতি সেকেন্ডে আমাদের মস্তিষ্কের এক একটি সিগন্যাল 10 মিটার দূরত্ব ভ্রমণ করে। এটি আলোর গতির থেকে অনেক অনেক কম। আর অন্যদিকে মহাবিশ্বের ব্যাসার্ধ 90 বিলিয়ন লাইট ইয়ার্স। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, কোনো কিছুই আলোর থেকে দ্রুত গতিতে পথ চলতে পারে না। মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আলোর গতিতেও সিগন্যাল ভ্রমণ করে, তবে 90 বিলিয়ন বছর সময় লেগে যাবে। মহাবিশ্ব যদি একটি মস্তিষ্ক হয়, তবে তার এক একটি চিন্তার ডিউরেশনই হবে 90 বিলিয়ন বছর। মহাবিশ্বে আমাদের কাছাকাছি একটি নিউরন গ্যালাকটিক ক্লাস্টার M81। আমরা যদি এই নিউরনে একটি সিগন্যাল পাঠাতে চাই, তবে এই সিগন্যাল যেতে 11 মিলিয়ন বছর সময় লাগবে।
এখান থেকে প্রমাণ হয় এত বিশাল দূরত্ব থেকে মহাবিশ্বের পক্ষে খুব বেশি চিন্তা করা সম্ভব হবে না। মহাবিস্ফোরণের পর থেকে এ পর্যন্ত মহাবিশ্ব তার নিকটবর্তী নিউরনের কাছে 1000-এর বেশি সিগন্যাল পাঠাতেও পারবে না। এছাড়া মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল যেতে যদি 90 বিলিয়ন বছর সময় লাগে, তবে 15 বিলিয়ন বছরে মহাবিশ্বের পক্ষে একটি চিন্তাও শেষ করা সম্ভব হবে না। আপনি যদি বিশাল কোনো কসমিক জায়ান্টের কথা চিন্তা করেন, যাদের এক একটি নিউরন এক একটি গ্যালাক্সির সমান, তবে তার একটি চিন্তার সাথে অন্য আরেকটি চিন্তার বিলিয়ন বিলিয়ন বছর দূরত্ব দেখা যাবে। আমরা কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে এই সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারি। কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট অনুসারে মহাবিশ্বের দুটি পয়েন্টের ভেতর আসলে কোনো দূরত্ব নেই। মহাবিশ্ব নট লোকাল। দুটি এনট্যাঙ্গল পার্টিকেল একে অন্যের সাথে 90 বিলিয়ন লাইট ইয়ার্স দূর থেকেও মুহূর্তেই যোগাযোগ করতে পারে। এছাড়া কোয়ান্টাম মেকানিক্স অনুসারে আণুবীক্ষণিক স্তরে অসংখ্য কোয়ান্টাম ওয়ার্মহোল থাকতে পারে। পদার্থবিজ্ঞানী লি স্মোলিন বলেন, মহাবিশ্বে আনুমানিক 10⁻360 সংখ্যক ওয়ার্মহোল আছে। এ ওয়ার্মহোল সমগ্র মহাবিশ্বকে নট লোকাল কানেকশন প্রদান করে। আর অন্যদিকে মানুষের মস্তিষ্কে এই ধরনের কানেকশনের সংখ্যা মাত্র 10⁻50। এর অর্থ হলো মহাবিশ্বের ভেতরও একটি কানেক্টম আছে। এখন প্রশ্ন হলো, মহাবিশ্বের কানেক্টম থাকলে যে সে চিন্তা করতে পারবে, তারই বা নিশ্চয়তা কি? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন নিউরোসায়েন্টিস্ট জিওলিও টনি। টনি বলেছিলেন, চেতনা নিউরনে থাকে না। তিনি প্রশ্ন করেছিলেন, চেতনা যদি নিউরনে থেকে থাকে, তবে গভীর ঘুমে অথবা কোমায় মানুষের চেতনা কোথায় থাকে? তিনি দেখেছিলেন, একজন ব্যক্তি যখন কোমা থেকে জেগে ওঠে, তখন তার মস্তিষ্কের বিভিন্ন সিস্টেম এবং সাবসিস্টেমে জটিল ইন্টারেকশন তৈরি হয়। ঘুমের সময় অথবা কোমায় এই ইন্টারেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা অনেকটা কম্পিউটারের 0-1 কোডের মতো। কোনো একটি সিস্টেমের ইন্টারেকশন যখন বিচ্ছিন্ন থাকে, তখন তার মান 0। আর যখন কোনো একটি সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে যথাযথ ইন্টারেকশন তৈরি হয়, তখন তার মান 1। এটাকে তিনি ফি দিয়ে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, যদি কোনো একটি সিস্টেমে ফি এর মান 1 হয়, তবে সে সিস্টেমে চেতনা তৈরি হতে পারে। এটাকে বলা হয় ইনফরমেশন ইন্টিগ্রেশন থিওরি। এই থিওরি অনুসারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মহাবিশ্বের যে কোনো জটিল ও আন্তঃক্রিয়াশীল সিস্টেমে চেতনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেমনটি আমরা দ্য ম্যাট্রিক্স মুভিতে দেখতে পাই। এছাড়া প্রেডিক্টিভ কোডিং হাইপোথিসিস অনুসারে একটি সিস্টেমের জটিলতা ও ইন্টারেকশন যত বৃদ্ধি পায়, তার ইনফরমেশন প্রসেসিং ততই নিখুঁত হয়, যেটি এক প্রকার চেতনা তৈরি করতে পারে। আমরা গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি মুভিতে এই ধরনের একটি কমপ্লেক্স সিস্টেম দেখতে পাই, যেটাকে বলে বায়োশিপ। এটি এমন একটি স্পেস স্টেশন যেটি চিন্তা করতে এবং নিজের অনুলিপি তৈরি করতে সক্ষম। যাই হোক, মহাবিশ্বের চেতনা আছে কিনা এ ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তবে এই গবেষণা মহাবিশ্বের চেতনার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আপনার কি মনে হয়, মহাবিশ্বের নিজস্ব কোনো ইন্টেলিজেন্স সিস্টেম থাকতে পারে?